নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অভিসার। অভিসার শব্দের অর্থ আমরা কম বেশি সকলেই জানি। আর আজ এই গল্পের নন্দিতা আর সুবীরের জীবনের যে অভিসার সেটাই আমরা এখন শুনব। চলুন শুনে নেওয়া যাক। প্রথম হাতটা একটু কাঁপত নন্দিতার। খানিকক্ষণের জন্যেও সিঁথির সিঁদুর তুলে ফেলতে বুকের মধ্যে ঢিপ ঢিপ করত। কে জানে বাবা, এই সিঁদুর আবার সিঁথিতে উঠবে তো। কিন্তু আজকাল সেই সংস্কার কাটিয়ে উঠেছে। সংস্কার ছাড়া কি? সিঁদুরের সঙ্গে স্বামীর আয়ুর কি সম্পর্ক? যে সমাজের সধবারা সিঁদুর পরে না, তাদের স্বামীদের কি অকাল মৃত্যু হয়? নন্দিতার এক বন্ধু আছে, সুমিত্রা। সেই হিন্দু সমাজেরই মেয়ে। সুমিত্রা ইচ্ছে করেই সিঁদুর পরে না। এই নিয়ে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু সুমিত্রা অটল। নন্দিতার আর এক বন্ধু কেতকী, মাতৃসদনে নার্সের কাজ করে। সেও যতক্ষণ হাসপাতালে থাকে সিঁদুর পরে না। সিঁদুরও তো আসলে ভূষণ ছাড়া কিছু নয়, এও এক ধরনের প্রসাধন মাত্র। এর সঙ্গে মঙ্গল অমঙ্গলের কি এমন লেগে আছে বা যোগ আছে? মনকে যুক্তি দিয়ে বুঝিয়েছে নন্দিতা, তবু যেন কেমন লাগে। বড়নগরে শ্বশুর বাড়ি, সেখান থেকে সিঁদুর তুলে আসা যায় না। শ্বশুর নেই, কিন্তু বিধবা শাশুড়ি জলজ্যান্ত রয়েছেন। বউয়ের এই অলক্ষণে কাণ্ড দেখলে তিনি নন্দিতাকে আস্ত রাখতেন নাকি? বড়নগর থেকে যাদবপুর পর্যন্ত দীর্ঘ পথের দুধারে আত্মীয় স্বজন যে দু চারজন তা নয়, কিন্তু নন্দিতা তাদের কারো বাড়িতেই যায় না। সোজা চলে আসে ঢাকুরিয়ায় তপতিদের বাড়িতে। তপতি তার বহুদিনের পুরনো বন্ধু আর খুব বিশ্বাসী। দুখানি ঘরের একটি ফ্ল্যাটে ছোট সংসার, স্বামী আর বাচ্চা ছেলে নিয়ে বেশ আছে তপতি। কোনো ঝামেলা নেই। তপতির শোবার ঘরের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার শয্যা পরিবর্তন করে। সিঁথির সিঁদুর তুলে দিয়ে বধূ থেকে ফের কুমারী হয়। শাশুড়ির জোর জবরদস্তিতে শাখা মাঝে মাঝে পড়তে হয়। তপতির বাড়িতে এসে সেই শাখা গাছিও সন্তর্পণে খুলে রাখে। আজ অবশ্য শাখা ছিল না, শুধু সিঁদুরটুকু তুলতেই দিব্যি ফের কুমারী হতে পারে নন্দিতা। কিন্তু তপতির আয়না বসানো গোদরেজের আলমারির সামনে দাঁড়িয়ে নন্দিতা আজ যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। বাইরে পড়ন্ত রোদ, রাস্তার ওপারে কয়েকটি নারকেল গাছ নিঃস্পন্দ হয়ে রয়েছে। পিছনে খাটের ওপর বসে ছেলেকে সাজাচ্ছিল তপতি, আর নন্দিতার কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসছিল। একটু বাদে তপতি বলল, কিরে, তোর অভিসার শয্যা আর কত বাকি? নন্দিতা মুখ ফিরিয়ে তাকালো। শয্যা আবার কিসের? বরং সাজসজ্জা সব খুলেই রেখেই তো যাচ্ছি। তপতি বলল, আহা, যেটুকু ধুয়ে মুছে যাচ্ছিস তাতে তার চোখে ভালোই লাগবে। তা তো তার চোখে আরো বেশি রূপসী হয়ে উঠবার জন্যেই। শাড়িটাও বদলে যাবি নাকি? আমার বেগুনি রঙের শাড়িটা কি দেব? নন্দিতা বলল, না রে না, এই শাড়িতেই হবে। এই সাদা খোলের শাড়ি ওর পছন্দ। তপতি একটু হাসল। যতদূর জানি পছন্দটা তুই করিয়েছিলি। বিয়ের আগে তুই সাদা খোলের শাড়ি পরতে ভালোবাসতিস, গয়নাগাটি পরতেই চাইতিস নে। সুবীর বাধ্য হয়ে তোর এই নিরাভরণ রূপ পছন্দ করেছিল। কতবার অনুরোধেও রঙিন শাড়ি পরিসনি। এখন তো দিব্যি পরছিস। আবহাওয়ার সঙ্গে মিলিয়ে মিলিয়ে রং বেরঙের শাড়ি। নন্দিতা তপতির দিকে তাকিয়ে হাসল। আহা, যত বয়স বাড়ছে তত যেন কাব্য উছলে উঠছে। রঙিন শাড়ি পরবো না কি করব? না পরলে শাশুড়ি যে রাগ করে। তপতি বলল, আর জ্বালাস নে, শুধু শাশুড়ির দোহাই দেওয়া হচ্ছে। তার পুত্রটির মন জোগাতে হয় না?
নয়ন জোড়াতে হয় না? মুখ টিপে হাসল নন্দিতা। তারপর ফের আয়নার দিকে তাকিয়ে সিঁদুর তোলায় মন দিল। তপতি বলল, তাড়াতাড়ি কর, হাসপাতালের ভিজিটিং আওয়ার্সের অর্ধেক সময় তো কেটে গেল, 5টা বাজে। নন্দিতা বলল, বাজুক গিয়ে, তপতি বড্ড ক্লান্তি লাগে। তপতির ছেলে পিন্টু তাগিদ দিচ্ছে, আমার তো খাওয়া হয়ে গেছে মা, কখন বেরোবে? তপতি জবাব দিল, এই তোমার মাসিমণির সাজসজ্জা শেষ হলে বেরোবো বাবা। অস্থির হয়েও না, একটু ঠিক হয়ে দাঁড়াও, বোতামগুলি লাগিয়ে দিই। তারপর সে ফের নন্দিতার দিকে তাকালো, ক্লান্তি লাগে তো আসিস কেন? নন্দিতা একথার কোনো জবাব দিল না। আসে যে কেন সে কি নিজেই তা জানে? শুধু আশায় তো নয়, ছলনা করতে করতে আসা, আবার এসেও ছলনা করা, এর মধ্যে যেটুকু ঝুঁকি থাক আছে। ধরা পড়লে স্বামীর কাছে কি কম কথা শুনতে হবে? সবই জানে নন্দিতা, তবু নিজেকে নিবৃত্ত করতে পারে না। সে যেন নিজে আসে না, বাইরের কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে আসে, তাকে নিয়ে যেটুকু বা করবার করিয়ে নেয়, ছেড়ে দেয়। মাঝে মাঝে এমনও মনে হয় নন্দিতার। জানলা টানলা বন্ধ করে ছেলেকে নিয়ে তপতি ও নন্দিতা সবে বেরোলো। বেরোবার আগে রাধুনী সুরলক্ষ্মীকে যথারীতি নির্দেশ উপদেশ দিয়ে গেল। ওর স্বামী প্রদোষ কলেজের অধ্যাপক। কলেজে ছাড়াও তপতিকে বাড়িতে গিয়ে পড়াতো, তারপর দিনক্ষণ দেখে ছাত্রীকে গৃহিণী করে নিয়েছে। তার আগে অনেক দিন ধরে চলছিল মন জানাজানির পালা। সেই পর্বে নন্দিতা ওদের নানাভাবে সাহায্য করেছে। দুপুরের ক্লাসগুলি সেরে নাইট শিফটেও পড়ায় প্রদোষ, তাই ওর রাত হয়। নন্দিতার সুবিধে প্রদোষের চোখের সামনে বেশ পরিবর্তন করতে হয় না। অবশ্য প্রদোষ বেশ ভদ্র। যদি কখনো নন্দিতা তার সামনে পড়ে যায়, সে অশোভন কৌতূহল দেখায় না, অসঙ্গত কোনো প্রশ্ন তোলে না। সাধারণ কুশল প্রশ্নে সৌজন্যটুকু সেরে সামনে থেকে সরে যায়। ভদ্র এবং সে এসব ব্যাপারে খানিকটা নির্লিপ্ত নন্দিতার স্বামী মণিময় সেনও। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অফিসের কাজ নিয়েই আছে। প্রায় বাইরে বেরোয় বড় বড় ক্লায়েন্টের ফার্ম অডিট করতে। আজ বোম্বে, কাল পুনা, পরশু নাগপুর, জব্বলপুর লেগেই আছে। কাজ পাগল এই লোকটির স্ত্রীর চালচলন নিয়ে মাথা ঘামায় না। বিয়ে করা দরকার, মা পিড়াপিড়ি করেছিলেন, তাকে বউ এনে দিয়েছে, ব্যাস। কর্মব্যস্ত স্বামীর এই ঈষৎ ঔদাসীন্য ভালোই লাগে নন্দিতার। নিরবিচ্ছিন্ন প্রেমের নিগড় যে কি তা তো তার আর জানতে বাকি নেই। বড় রাস্তার মোড়ে ফলের দোকান। নন্দিতা কয়েকটি আপেল নাশপাতি কিনে রঙিন থলিতে ভরে নিল। তপতি বাস স্টপ পর্যন্ত ওর সঙ্গে এলো, তারপর বললে, তুই ভাই তাহলে যা। শুধু ফলই নিলি, ফুল নিলি নে? সে তো ফলের চেয়ে ফুলই বেশি ভালোবাসে শুনেছি। তুই যা, গিয়ে দেখে আয়। আমি ছেলেটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফিরব। তুই তো আমার ওখান হয়েই যাবি, সিঁদুর টিঁদুর ফের পড়ে যেতে হবে তো। আজ কিন্তু আমাদের সঙ্গে খেয়ে যাবে নন্দিতা, একসঙ্গে খাবো, গল্প করব। নন্দিতা অসম্মতি জানিয়ে বলল, না ভাই, সে আর একদিন হবে, আজ তো বলে আসিনি। তপতিরা চলে গেল। নন্দিতা বাস স্টপে এসে দাঁড়ালো। ভিড় দেখে একটু দুটো বাস ছেড়ে দিল নন্দিতা। তারপর উঠবো কি উঠবো না ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একটি বাসে উঠেও পড়ল। বসবার জায়গাও মিলে গেল একটা। এই অভিনয়ে আজ যেন নন্দিতার বড্ড বেশি ক্লান্তি লাগছে। রুগ্ন বন্ধুকে আর কতদিন এভাবে ছলনা করতে হবে নন্দিতাকে? ছলনা কি সে শুধু একজনকেই করছে? কতদিন আর সুবীরের কাছে ব্যাপারটা লুকিয়ে রাখবে? একদিন না একদিন সে তো সবই জানতে পারবে।
জেনে আঘাতও পাবে। সেই আকস্মিক আঘাতের চেয়ে ওকে নিজের মুখে অকপটে সত্যি কথা জানানোই তো ভালো। এত সংকোচ কিসের নন্দিতার? সুবীরের জন্য সে তো কম দিন অপেক্ষা করেনি। ও অসুস্থ হবার পরও 7 বছর ধরে নন্দিতা ওর সুস্থতার জন্য দিন গুনেছে। মাঝে মাঝে সুস্থ হয়ে উঠেছে সুবীর। নন্দিতা আশা করেছে এবার বোধহয় হাসপাতাল থেকে ছাড়া পাবে, কিন্তু কর্তৃপক্ষ ওকে ছাড়েননি। শরীর আরেকটু ভালো থাকলে সুবীর তো আর ঘরে বসে থাকতো না, নানা অজুহাতে বেরিয়ে পড়ত। শরীরের ওপর অত্যাচার সে কি কম করেছে? কিন্তু নন্দিতা কি তার নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে? সুবীরের এই বোহেমিয়ান ভাব সে কি নিজেই জাগিয়ে তোলেনি? মুখে সাবধান থাকতে বলেও নন্দিতা ওকে নিয়ে রোদে রোদে ঘুরেছে, বৃষ্টিতে ভিজেছে, রেস্টুরেন্টে খেয়েছে, আর কি না কি করেছে। তারপর আবার অসুস্থ হয়ে পড়েছে সুবীর। হাসপাতাল থেকে তার আর বেরোনো হয়নি। আবার চলেছে দীর্ঘস্থায়ী চিকিৎসার পালা। নন্দিতা তখন কলকাতায় দক্ষিণ দিকেই থাকতো। প্রায় রোজ আসতো ওকে দেখতে। হাতে ফলের ঠোঙা কি কোনোদিন বাড়ির তৈরি খাবার নিয়ে আসতো টিফিন ক্যারিয়ারে করে। আনতো নতুন নতুন গল্পের বই কি মাসিক সাপ্তাহিক পত্রিকা। সুবীরের বিছানার পাশে 2 ঘন্টা তো থাকতোই, আরো 20-25 মিনিট বেশি কাটিয়ে যেত। যতক্ষণ না হাসপাতালের লোক এসে বলতো সময় হয়ে গেছে, ততক্ষণ উঠতো না। তারপর ধীরে ধীরে আসা যাওয়ার ব্যবধান বাড়তে লাগলো। রোজ আর আসা হয় না, সপ্তাহে 2 দিন করে আসে। তাতেও সুবীরের কি রাগ, কি অভিমান। আগের মতো তুমি আমাকে আর ভালোবাসো না। এই অবুঝ চিররুগ্ন মানুষটিকে কি করে বোঝানো যায় ভালোবাসা প্রতি মুহূর্তে একরকম থাকে না, রোজ একরকম থাকে না। সেই স্রোতেরও জোয়ার ভাটা আছে। তবু নন্দিতা যুক্তি দিয়ে ওকে বোঝাবার চেষ্টা করত। সুবীর ভালো, আমি তোমাকে ঠিকই বাসি, কিন্তু আমি যে আত্মীয় বাড়িতে থাকি, তাদের তো সংসারে কিছু কাজকর্ম আছে, দায় দায়িত্ব আছে। সংসার আরো যে কত দরকারি কাজ থাকতে পারে, তুমি হাসপাতালের বিছানায় শুয়ে কিছুই তো তা বুঝতে পারবে না। সুবীর বলে, খুব পারি নন্দিতা, বুঝতে খুবই পারি। আমি তো মায়ের পেট থেকে রোগী হয়ে জন্মাইনি। 25 বছর সুস্থ শরীরে পৃথিবীকে ভোগ করেছি। একটু চুপ করে থেকে সুবীর একটু হেসেছিল। অবশ্য আত্মীয় স্বজন হীন, বেকার, নিঃসম্বল মানুষ যতটুকু ভোগ সম্ভোগ করতে পারে ততটুকুই করেছি। কিন্তু তুমি তো সব জেনেই আমার কাছে এসেছিলে। আমি তো কোনো চাল দিইনি, আমার যা নেই তা আছে বলে বড়াই করিনি। তারপর আমি অসুস্থ হয়ে পড়েছি। সেই অসুখ আর আমাকে ছাড়ছে না। শুধু সেই অপরাধে তুমি আমাকে ছেড়ে যাবে, এই কি তোমার মানবিকতা? নন্দিতা হেসে বলেছিল, ওসব দোহাই দিও না সুবীর। আমরা কেহ বা পুরো মানব, কেহ বা পুরো মানবী। দুজনের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম প্রেমের কথা আজও মাঝে মাঝে ভাবে নন্দিতা। সুবীর তখন থেকেই হীন স্বাস্থ্য, নির্বিত্ত, আত্মীয় স্বজনহীন। তবু নন্দিতা আকৃষ্ট হয়েছিল তার বিদ্যাবত্তায়। অত কৃচ্ছতার মধ্যেও সুবীর ভালো অনার্স নিয়ে পাশ করেছিল। নন্দিতাকে আকর্ষণ করেছিল তার নির্ভীক স্পষ্টবাদিতা। সে যেন অমিত শক্তিধর। সব রকম অনাচার, অবিচারের বিরুদ্ধে সে যেন একাই দাঁড়াবার সামর্থ্য রাখে। সুবীর রাজনৈতিক, অরাজনৈতিক সব রকম বক্তৃতায় ভালো করতে পারত। যখন যা লিখত তাও তীক্ষ্ণ হতো, সরস হতো। কিন্তু পুরো একখানা বই লেখার মনোযোগ, যোগ্য কি সামর্থ্য ওর আর হয়ে উঠল না। রোগ ওকে একেবারে ধরাশায়ী করে দিলে। টিভি আজকাল আর দুশ্চিন্তার বা দুশ্চিকিৎসা নয়। কতজনের হয় আবার সারে। দিব্যি সুস্থ হয়ে তারা বিয়ে থা করে, ছেলে পুলে হয়।
নন্দিতাও তাই ভেবেছিল, সেরে যাবে, কিন্তু সারল না। হয়তো চিকিৎসা বিভ্রাট, হয়তো নিজের অনিয়ম অত্যাচার, হয়তো বা ওর দুর্বল শরীরের প্রতিরোধ শক্তির অভাব, হয়তো এর সব কিছুই আছে, হয়তো বা সেই সঙ্গে আরো কিছু। সুবীর মাঝে মাঝে বলতো, চিঠিতেও লিখত, নন্দিতা, তুমি যদি আমাকে আরো বেশি ভালোবাসতে, আগের মতো ভালোবাসতে, তাহলে আমি ঠিক সুস্থ হয়ে উঠতাম। আমি তাহলে ফের সব পারতাম নন্দিতা, হয়তো অসাধারণ কিছু হতাম না, আরো 5 জন সাধারণ মানুষের মতো ঘর বাঁধতাম, স্ত্রীকে ভালোবাসতাম, সন্তানকে ভালোবাসতাম, নাম যশের কাঙালপনা করতাম না। এই পৃথিবীতে সাধারণ মানুষের সাধারণ সুখ দুঃখ ভোগ করতাম, আর তোমাকে তার ভাগ দিতাম। শুধু যদি তুমি আমাকে আরেকটু ভালোবাসতে। সুবীর নাম যশের কাঙাল নয়, শুধু ভালোবাসার কাঙাল। ওকে জানে না, কাঙালকে বেশি দিন ভালোবাসা যায় না, শুধু অনুকম্পা করা যায়, করুণা করা যায়। স্নেহ প্রীতি করুণাও যে বেশি দিন স্থায়ী হয় না, তাও তো নন্দিতাদের দেখেছে। সুবীরের আত্মীয় স্বজন নেই, কিন্তু বহু বন্ধু ছিল, বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের। প্রথম কয়েক বছর তারা সুবীরের রোগশয্যার পাশে এসে দাঁড়াতেন, বসে বসে কত গল্প করতেন, কত হাসি কৌতুক। নন্দিতা নিজের চোখে সুবীরের সেই বন্ধু ভাগ্য দেখেছে। কেউ কেউ বই পাঠাতেন, কেউ বা মানি অর্ডারে টাকা, জন্মদিনে কি পুজোর সময় জামা কাপড় পাঠিয়ে কেউ কেউ স্মরণ করতেন সুবীরকে। তারপর ধীরে ধীরে সব ক্ষীণ হতে লাগলো। সুবীর নন্দিতার হাতখানা নিজের মুঠির মধ্যে নিয়ে বলেছিল, যেতে দাও যারা গেল, তোমাকে যেতে দেব না। নন্দিতা ওর কপালে হাত বুলাতে বুলাতে হেসে বলেছিল, আমি গেলে তো তুমি যেতে দেবে? আমি আছি তোমার কাছে, চিরজীবনের জন্যে আছি। সেই প্রতিশ্রুতি অবশ্য রাখতে পারেনি নন্দিতা, কিন্তু ওর সেদিনের সেই কথার মধ্যে কোনো অসত্য ছিল না। একদিন যে সত্য ছিল তা চিরদিন সত্য থাকবে না, তাই বলে সে আগের দিনগুলি কি মিথ্যা? আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।